সোহিনী, ওঠ। धावानलो यत्र तदाब्धि मध्ये तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी त्वं परिपासि विश्वं সোহিনী, উঠে পড়। ধারসীতি বিশ্বম মহালয়ার সকালবেলায় শুয়ে থাকতে নেই। ওঠ। এই কুসংস্কারগুলো না প্লিজ এবার বন্ধ করো। দেখো আমি এত বছর বিদেশে ছিলাম তো, কখন মহালয়া আসতো কখন যেত কেউ কিছু বুঝতেই পারতো না। তাই এই দিনটা আলাদা করে কোনো ভ্যালু নেই আমার কাছে। বুঝতে না পারা আর জেনে শুনে উপেক্ষা করা দুটো কি এক? এই নাও, এই যে উঠে বসেছি, ঠিক আছে। আর তুই কুসংস্কার বললি কাকে? তো তুমি সত্যি সত্যি রেগে গেলে? রাগ নয় সোহিনী, এটা রাগ নয়। আমি যতদিন বেঁচে আছি এই শিক্ষা আমাকে দিয়ে যেতেই হবে, এটা আমার ধর্ম। মা সত্যি মানে তোমরা, তোমাদের সময়ের লোকজন, তোমাদের প্রত্যেকেরই ভ্যালিউজ প্রিন্সিপালসগুলো কতটা স্ট্রং। সত্যি তুমি এখন দেখো, এখন কিন্তু চারদিকে সবাই কত ফেক, কত মেকি, তাই না? তা তো বটেই। তোরা এখনকার ছেলেমেয়েরা মাটির থেকে অনেক দূরে সরে যাচ্ছিস। শোন, তুই যা, আমিও তাই। শুধু তুই নিজেকে চিনতে পারছিস না। তাই? হ্যাঁ, তাই। সোহিনী, এগুলো হলো তোর মাতৃভূমির সংস্কার। এটা তোর রক্তে আছে, তুই চাইলেও একে অস্বীকার করতে পারবি না। দশভূজার পুজো আমাদের কাছে উৎসব নয়, আমাদের জাতির পরিচয়। হতে পারে মা। সে কি কথা রে? এটাই তো সত্যি। মা আসলে আমি এসবের থেকে অনেকটা দূরে ছিলাম তো, তাই এইগুলো থেকে ভীষণ ডিট্যাচড হয়ে গেছি। সেটা বুঝতে পারছি মা। শুধু এই বাড়ির সাথে না, এই মাটির সাথেও তোর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমার আফসোস তোকে নিয়ে আর হয় না, হয় শুধু একজনকে নিয়ে। কাকে? আমার দাদু ভাইকে নিয়ে। কেন? রনিত বাঙালি হয়েও আমাদের পরিবার, আমাদের সংস্কৃতিকে কোনোদিন বুঝতেই পারলো না। এটা আফসোসের নয়? সোহিনী, তোর কাছে আমার একটা আবদার আছে, রাখবি? কি আবদার বলো? দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। এটাই তো ওর বাড়ি, ওর পরিবার। ও আসবে না? ছি 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 ছি, এখানে এসে এভাবে আঘাত পেলে আমার তো নিজেকে অপরাধী মনে হচ্ছে। না না প্লিজ, আপনি এভাবে ভাববেন না। সামান্য মাত্র চোট, ওটা ঠিক হয়ে যাবে। ঈশ্বর আছেন, তাই যা হয়েছে সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যাবে। কিন্তু 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 একটা বড় বিপদ ঘটে যেতে পারতো। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছু না জেনে সারা রাত পার করে দিলাম। আর তোমরা আমাকে কিছু জানালে না পর্যন্ত। আর মা, তুইও আমাকে কিছু জানালি না। বাবা, আমার তখন মাথা কাজ করছিল না গো। মাসি যেই আমাকে বললো উনি নেই, আমি আর কিছুটি ভাবতে পারিনি। এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেছি। বৌদিমণি, আমি বুঝতে পারছি তখন তোমার মাথা কাজ করছিল না, কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি
তুমি যে আমাদের জানাওনি এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। এখন এই বাড়ি গিয়ে কি বলবো বলো তো বাবা আমাকে? সেটাও বড় কথা নয়, আমি নিজেকে কি ক্ষমা করতে পারতাম? অংশ আমার কিচ্ছু হয়নি। কি বলছিস বলতো দাদা ভাই? আজ সামাও সবটা ঠিকভাবে হ্যান্ডেল করা গেছে তাই, কিন্তু যদি কিছু গন্ডগোল হতো? হতে পারতো না। আমি থাকতে কোনো বিপদ ওনাকে ছুঁতে পারবে না। সেই বিপদ আমি আগে মাথা পেতে নেব। হ্যাঁ মা, তাও এই যে ছেলেমেয়েগুলো এসছে আমার বাড়িতে, আমার কি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, আমি কি কৈফিয়ত দিতাম সেই মানুষগুলোকে যারা জানে তার ছেলে, ছেলের বউ এই বাড়িতে ভালো আছে, সুস্থ আছে? এক্স্যাক্টলি, এইভাবে আমাদেরকে অন্ধকারে রাখাটা একদম বড় ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় আপনি যা যা বলছেন ঠিক বলছেন। আসলে আমরা না জানাবার মতন সময় পাইনি বাবা। আমাদেরকে তো রানু মাসিই জানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো প্রথমে নিজেই জানতাম না, তারপরে আমরা শোনার পর না আমার না তখন ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তখন খবর দেবো না ছেলে মেয়েগুলোকে বাঁচাবো এটাই ভাবছিলাম। তখন কোনো কিছু না ভেবে আমরাও দৌড় লাগিয়েছি। হ্যাঁ ঠিক তাই, আমারই কি দেখার কথা নাকি? হ্যাঁ, সবই ঠাকুরের মায়া, সবই ঠাকুরের মায়া। ঠিক তখনই আমি জল খেতে উঠেছিলাম, উঠে নাকি তখন আমি জল খেতে, হ্যাঁ ঘুম ঘুম চোখে দেখলাম বাবা জীবন বেরিয়ে যাচ্ছে। আরে তখনই তো আমাকে সাথে সাথে এসে খবর দেওয়াটা উচিত ছিল তোমাদের। সত্যি বলতে তখন তেমন কিছু বুঝিনি, ভেবেছিলাম একটু বেড়াতে বেরিয়েছে, এক্ষুনি ফিরে আসবে। যখন ফিরলো না তখন তো গিয়ে ছুটে গিয়ে চারুকে খবর দিলাম। আর শোনো না, বলছি চারু ওরকম হন্তদন্ত করে বেরিয়ে গেল তো তখনই দিদি বুঝেছে যে কিছু একটা বিপদ আপদ হতে পারে। দিদি আঁচ করেছিল, ওই জন্যই তো আমাদের ডেকে নিয়ে গেল, আমরাও অমনি ছুট লাগালাম। হ্যাঁ, আমি কিন্তু তখন সত্যি আজ করতে পারিনি। আমি কি করে বুঝবো যে গায়ে এত বড় কোনো বিপদ আছে? তারপর দেখলাম তো সত্যি আছে বিপদ এত বড়। আসলে আমাদের তো মাথায় আসেনি গো যে ওই লুটেন এই গায়ে থাকতে পারে। আর তাছাড়া লুটেন যে আমাদের বাবা জামাই বাবা জীবনকে ওরকম মাঝ রাস্তায় ধরবে এটা তো আমাদের মাথায় আসেনি গো। তার মানে আমরা যেখানে এসেছি থাকছি এই সব খবরই ওই গুন্ডাটার কাছে ছিল, তককেই ছিল, এবং ঠিক সময় সুযোগ বুঝে ও রিভেঞ্জটা নিয়ে নিল। দাদা ভাই কিছু মনে করিস না, এই সুযোগটা কিন্তু তুই করে দিলি। এইসব যে হবে উনি কিভাবে জানবেন? আমরা তো কেউই জানতাম না। বৌদিমণি প্লিজ, তুমি আর দাদাকে ডিফেন্ড করো না। দাদামাই যে এত রাতে একা বেরিয়ে গিয়ে এটা সত্যি বড় ভুল করেছে, এটা তোমাকে মানতেই হবে। অনেক সময় ঘুম আসছিল না, আসাতে ক্যামেরাটাও নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম বেরিয়ে পড়ি। মহালয়ার ভোর, কিছুক্ষণ পর চক্ষুদান, এইসব ভেবেই। আর তাছাড়া এইভাবে যে ট্র্যাপে পড়ে যাবো সেটা কি করে বুঝবো বলতো? আর এই সব কিছুর মধ্যে ওনার এই ক্যামেরাটাও ভেঙে গেল। মা দুর্গা আজ তোদেরকে প্রাণে বাঁচিয়েছেন। তুমি যদি আমাদের চারু মাকে দেখতে না, সাক্ষাৎ মা দুর্গা। হ্যাঁ, মা দুর্গার মতন এইরকম ভাবে লুটেনের গায়ে ঝাঁপিয়ে পড়লো। আর আরেকটু হলেই তো লুটেনকে। থাক থাক, আজকের দিনে আর ওই অলক্ষণের কথা বলিস না। হ্যাঁ দেখ, তোরা ভালো মানুষ, তোদের সাথে তো ভালো হবে। জামাইবাবুই তো বলেন সৎ মানুষের জয় হয়। কিন্তু এত কিছুর মধ্যে আমার মাথায় ঢুকছে না, তোমরা পুলিশটা ডাকলে কখন? আর পুলিশকেও যে ডাকা দরকার সেটা তোমরা বুঝলে কি করে? রাইট, এক্স্যাক্টলি। আর
আরে চারুর বেরোনোর পর তো আমরা তিনজনে পেছন পেছন গেলাম, চারদিকটা খুঁজে দেখলাম, কোথাও চারুর দেখা মিলল না। তখনই বুঝতে পারলাম যে কোনো না কোনো একটা বিপদ হয়েছে, তাই জন্য আমরা দেরি করিনি। হ্যাঁ আমি তো বললাম এদিক ওদিক না খুঁজে সোজা থানায় চল। হ্যাঁ ঠিকই তো, ভাগ্যিস সময় মতো পুলিশ এসেছিল, তা না হলে যে কি বিপদ হতো ভাবলে আমার বুকটা ধকপক করছে গো। ওই গুন্ডাটার পুলিশি হেফাজতে থাকাটাই মঙ্গল, তাহলে গায়ের সব কটা লোক রক্ষা পাবে। ওর হাজতি হচ্ছে আসল জায়গা। থাক থাক ওখানে। ওই লুটেনটা যদি পুলিশের ঠ্যাঙানিকে সব কিছু বলে ফেলে তাহলে তো আমি ফেসে যাবো মা। শুধু হাজতে থাকলেই হবে না, কোর্টে গিয়ে যেন ওর কড়া শাস্তি হয়, আর তার জন্য আমাদের এই কেসটা খুব ভালোভাবে সাজাতে হবে। আমি বাবাকে বলছি এক্ষুনি পুলিশের বড়বাবুর সাথে কথা বলতে। ঝিরে বাতি